যুদ্ধ হচ্ছে ইরানে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যুদ্ধবিরতি হবে কি হবে না সেই প্রশ্নের সঙ্গেও জড়িয়ে গেছে এই সমুদ্রপথের ভবিষ্যৎ। সব কিছুই ঘটছে বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে, অথচ বাংলাদেশে জ্বালানির বাজার অস্থির, আমদানি নিয়ে শঙ্কা বাড়ছে, লম্বা লাইন এখন তেলের পাম্পে, সোনার দামে নিত্য ওঠানামা, সন্ধ্যার পরে মার্কেট বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে প্রশ্ন হলো, দূরের এই হরমুজ প্রণালীর সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা তা আসলে কোথায়? আজকের পর্বে আমরা কথা বলবো হরমুজ প্রণালী নিয়ে। এটি এমন একটি সমুদ্রপথ যেখানে সমস্যা হলে তার প্রভাব শুধু এই এলাকার মধ্যে আটকে থাকছে না, ছড়িয়ে পড়ে জ্বালানির দামে, শিপিং খরচে, বিমার ব্যয়ে, আমদানি বিলে, এমনকি শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ও। প্রাইম ব্যাংক, অর্থনীতি অনর্থনীতির আজকের বিষয়, হরমুজ প্রণালী কি, বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই হরমুজ প্রণালী হলো ইরান ও ওমানের মাঝখানে একটি সৌর জলপথ। এটি পারস্য উপসাগরকে গালফ অফ ওমান হয়ে আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। সহজভাবে বললে, উপসাগরের ভেতরে থাকা বড় তেল গ্যাস উৎপাদনকারী দেশগুলোর জন্য এটি হলো বিশ্বের দিকে বেরিয়ে যাওয়ার প্রধান সমুদ্র দরজা। সৌদি আরব, ইরাক, কুয়েত, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইরান সবাই কোনো না কোনোভাবে এই পথের সঙ্গে যুক্ত। এর ইতিহাসও বহু পুরনো। হরমুজ প্রণালী ব্রোঞ্জ যুগ থেকেই এই অঞ্চলের জলপথ বাণিজ্যে ব্যবহৃত হতো। তখন মেসোপটেমিয়ার সঙ্গে উপসাগরীয় অঞ্চলের বাণিজ্য ছিল। দিলমুন ও মাগানের মতো অঞ্চল, যা আজকের বাহরাইন ও ওমানের একটি দিক, সে বাণিজ্যের অংশ ছিল। পরে পারস্য সাম্রাজ্যের সময় দক্ষিণ ইরান, ওমান উপকূল এবং পূর্ব আরবের যোগাযোগ আরও শক্ত হয়। এমনকি আলেকজান্ডারের নৌ অভিযানের লোকেরাও এই প্রণালী ব্যবহার করেছিল। অর্থাৎ প্রাচীনকাল থেকেই হরমুজ ছিল পরিচিত ও গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ। পরে ইসলামী যুগে এসে হরমুজ শুধু জলপথ নয়, বড় বন্দর ও বাণিজ্য কেন্দ্র হিসাবেও পরিচিত হয়ে ওঠে। হরমুজের ইতিহাস মানে শুধু বাণিজ্যের ইতিহাস নয়, সংঘাতের ইতিহাস। প্রথম বড় ঘটনা ঘটে 1507 সালে। এ সময় পর্তুগিজ অভিযাত্রীরা আফ্রিকা ঘুরে ভারত যাওয়ার পথে প্রথম পারস্য উপসাগরে পৌঁছায়। তারা হরমুজের ছোট দ্বীপটি দখল করে নেওয়ার পর সেখানে একটি দুর্গ এবং একটি শুল্ক ঘর তৈরি করে, যাতে প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলোর কাছ থেকে তারা টোল আদায় করতে পারে। 100 বছর ধরে তারা এই পথ থেকে লাভ করে। পরে 1622 সালে পারস্যের সাফাবি সাম্রাজ্যের শাসক শাহ প্রথম আব্বাস এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একজোট হয়ে পর্তুগিজদের হটিয়ে দেয়। তারপর আসে তেলের যুগ। 1908 সালে ইরানের তেল আবিষ্কার হওয়ার পরে ব্রিটিশরা এক অসম চুক্তি করে এই সম্পদের উপর নিয়ন্ত্রণ বাড়ায়। পরে তেল নিয়ে ব্রিটেন, পরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত তৈরি হয়। 1951 সালে ইরানের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক তেল শিল্প জাতীয়করণের ঘোষণা দেন। 1953 সালে সিআইএ সমর্থিত অভ্যুত্থানে মোসাদ্দেককে সরিয়ে আবার শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে ক্ষমতায় বসানো হয়। ফলে আবারও তেলের উপরে পশ্চিমাদের নিয়ন্ত্রণ ফিরে আসে। এরপর 1980-র দশকের কথা। 1989 সালে ইরানি বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি ভেঙে পড়ে। 1980 সালে ইরান আক্রমণ করলে যুক্তরাষ্ট্র সাদ্দাম হোসেনকে সমর্থন দেয়। সেই যুদ্ধ 8 বছর চলে। সে সময় ইরানি তেলবাহী জাহাজে হামলা চালায়, ইরান নৌ মাইন পাতে। তখন যুক্তরাষ্ট্র যুদ্ধজাহাজ পাঠিয়ে ট্যাঙ্কার চলাচল নিরাপদ রাখার চেষ্টাও করে। তারপরে 2000 দশকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা বাড়ে। যুক্তরাষ্ট্র ইউরোপ নিষেধাজ্ঞা দেয়। জবাবে ইরান কয়েকবার হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। এরপরের কাহিনী আমরা সবাই জানি। 2025 সালে ইরানে এক দফা হামলা হয়। এ সময় ইরানের পার্লামেন্ট হরমুজ বন্ধের পক্ষে ভোট দেয় বলে খবর এলেও তাৎক্ষণিকভাবে প্রণালী বন্ধ হয়নি। 2026 সালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে একযোগে হামলা চালায়। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পরে ইরান শেষ পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধের পদক্ষেপ নেয়। অর্থাৎ হরমুজের গল্প শুধু একটি সমুদ্রপথের গল্প নয়, এটি বাণিজ্যের গল্প, সাম্রাজ্যের গল্প, তেলের গল্প আর ভূ রাজনীতির গল্প।
পৃথিবীতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ আছে। হরমুজকে বুঝতে হলে অন্তত 3টি পথের কথা জানা দরকার। 1. বাব আল মানদেব, এটি লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে। এই পথ লোহিত সাগরকে গালফ অফ এডেন ও আরব সাগরের সঙ্গে যুক্ত করে। সুয়েজমুখী জাহাজের জন্য এটি একটি দরজা। এখানে ঝুঁকি তৈরি হলে ইউরোপমুখী বাণিজ্যের চাপ পড়ে। 2. সুয়েজ খাল, মিশরের ভিতর দিয়ে যাওয়া এই কৃত্রিম খাল ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করেছে। ইউরোপ ও এশিয়ার মধ্যে দ্রুত সমুদ্র যোগাযোগের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুয়েজ খাল অচল হলে জাহাজকে আফ্রিকা ঘুরে যেতে হয়। 3. মালাক্কা প্রণালী, মালয় উপদ্বীপ ও সুমাত্রার মাঝখানের এই পথ ভারত মহাসাগরকে পূর্ব এশিয়ার সঙ্গে যুক্ত করে। চীন, জাপান, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর জ্বালানি নিরাপত্তার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া আরও আছে উত্তর ইউরোপের কয়েকটি সরু জলপথ, যার নাম ড্যানিশ স্ট্রেটস, কৃষ্ণ সাগর ও ভূমধ্য সাগরকে যুক্ত করা টার্কিশ স্ট্রেটস, কৃত্রিম পানামা খাল এবং আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে যাওয়া দীর্ঘ বিকল্প সমুদ্রপথ কেপ অফ গুড হোপ। খুব সংক্ষেপে বললে, হরমুজ হচ্ছে উপসাগরীয় তেল গ্যাসের প্রধান দরজা, বাব আল মানদেব লোহিত সাগরের প্রবেশমুখ, সুয়েজ ইউরোপ এশিয়ার শর্টকাট, মালাক্কা পূর্ব এশিয়ার জ্বালানি লাইফলাইন, ড্যানিশ স্ট্রেটস বাল্টিকের জ্বালানি আউটলেট, টার্কিশ স্ট্রেটস কৃষ্ণ সাগরের বাহির্মুখ, পানামা 2 মহাসাগরের শর্টকাট, কেপ অফ গুড হোপ হচ্ছে বিপদের সময়ের ঘুরপথ। বিশ্বে সমুদ্রপথে চলা তেল ও তেলজাত পণ্যের সবচেয়ে বড় 2 পথ হলো মালাক্কা ও হরমুজ। 2024 সালে মালাক্কা প্রণালী দিয়ে প্রতিদিন গেছে 2,25,00,000 ব্যারেল তেল, যা সমুদ্রপথে তেল বাণিজ্যের প্রায় 28%। হরমুজ প্রণালী দিয়ে গেছে 2,07,00,000 ব্যারেল, প্রায় 26%। এরপর কেপ অফ গুড হোপ দিয়ে গেছে 93,00,000 ব্যারেল, প্রায় 12%। ড্যানিশ স্ট্রেট দিয়ে গেছে 49,00,000 ব্যারেল এবং সুয়েজ খাল সুমেট পাইপলাইন দিয়ে গেছে 48,00,000 ব্যারেল, দুটি প্রায় 6% করে। বাব আল মানদেব দিয়ে গেছে 41,00,000 ব্যারেল, প্রায় 5%, আর টার্কিশ স্ট্রেট দিয়ে 36,00,000 ব্যারেল, অর্থাৎ প্রায় 4.5%। সবশেষে পানামা খাল দিয়ে গেছে 20,00,000 ব্যারেল, অর্থাৎ প্রায় 2.5%। হরমুজ, সুয়েজ বা মালাক্কার মতো কোনো পথ অনিরাপদ হয়ে গেলে পরিবহন পুরোপুরি বন্ধ নাও হতে পারে, কিন্তু তা হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল। এক্ষেত্রে 4টি বড় প্রভাব দেখা যায়। 1. জাহাজকে ঘুরপথে যেতে হলে সময় বেশি লাগে। 2. রুট বড় হলে জ্বালানি খরচ বাড়ে, জাহাজ ভাড়াও বাড়ে। 3. সংঘাতপূর্ণ অঞ্চলে যুদ্ধ ঝুঁকির বীমা অনেক বেশি হয়ে যায়। 4. অনেক সময় সরবরাহ পুরো বন্ধ না হলেও শুধু আশঙ্কা ও আতঙ্কের কারণেই দাম বেড়ে যায়। এখন দেখা যাক কোন পথ বন্ধ হলে কার কি ক্ষতি হয়। হরমুজের সমস্যা হলে প্রথম ধাক্কা খাবে উপসাগরীয় তেল গ্যাস রপ্তানিকারক দেশগুলো এবং সেই জ্বালানির বড় ক্রেতারা। বিশেষ করে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া সরবরাহ ঝুঁকিতে পড়ে। বাব আল মানদেবের সমস্যা হলে লোহিত সাগর পথে চলাচল কঠিন হয়ে যায়। এর মানে ইউরোপমুখী জাহাজ, সুয়েজগামী বাণিজ্য, তেলজাত পণ্য ও কন্টেইনার পরিবহন সবই চাপে পড়ে। সুয়েজের সমস্যা হলে ইউরোপ এশিয়ার জাহাজকে ঘুরপথে যেতে হয়। এতে সময় বাড়ে, খরচ বাড়ে, পণ্য পৌঁছাতে দেরি হয়। আর মালাক্কায় সমস্যা হলে পূর্ব এশিয়ার জ্বালানি নিরাপত্তায় বড় চাপ পড়ে। এবার প্রশ্ন হচ্ছে, সংকটের সমাধান কিভাবে? ইরান যুদ্ধে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে হরমুজে। হরমুজ সংকটে একসময় প্রায় 3,200 জাহাজ ও 20,000-এর বেশি নাবিক পশ্চিম উপসাগরীয় এলাকায় আটকা পড়েছিল। এর মধ্যে প্রায় 200টি ছিল আন্তর্জাতিক বাণিজ্য তেল ও পণ্যবাহী ট্যাঙ্কার। এখন প্রশ্ন করতে পারেন, ইরান কি চাইলেই সমুদ্রপথ বন্ধ করে দিতে পারে? আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী হরমুজ এমন একটি প্রাকৃতিক পথ যেখানে জাহাজ চলাচল বাধাহীন থাকার কথা। কিন্তু ইরান এখন বলছে যুদ্ধের পরিস্থিতিতে তারা বন্ধু আর শত্রু দেশের মধ্যে পার্থক্য করবে। এবার আসি বাংলাদেশের কথায়। বাংলাদেশ হরমুজের পাশে নয়, তবু বাংলাদেশ এই ঝুঁকি থেকে দূরে নয়, কারণ বাংলাদেশ জ্বালানি ক্ষেত্রে অত্যন্ত আমদানি নির্ভর। বাংলাদেশের জ্বালানি আমদানির চিত্রটা খুব সহজ করে বললে এমন:
পরিশোধিত জ্বালানি তেলের বড় উৎস মাত্র কয়েকটি দেশ। এর মধ্যে চীন থেকে আসে প্রায় 22%, মালয়েশিয়া থেকে 21% একটু বেশি, ভারত থেকে প্রায় 20%, আর সিঙ্গাপুর থেকে প্রায় 19%। দক্ষিণ কোরিয়া থেকে আসে 6% একটু বেশি। তার মানে পরিশোধিত জ্বালানির বড় অংশই আসে হাতে গোনা কয়েকটি দেশ থেকে। কয়লার ক্ষেত্রে চিত্রটা আরও বেশি কেন্দ্রীভূত। বাংলাদেশে আমদানি করা কয়লার প্রায় পুরোটাই আসে ইন্দোনেশিয়া থেকে। দেশটি একাই দিচ্ছে 98% কয়লা। ভারত থেকে আসে 1% আর দক্ষিণ আফ্রিকা থেকে 1%-ও কম। এলএনজির ক্ষেত্রেও বড় নির্ভরতা কয়েকটি বড় উৎস, যেমন কাতার থেকে আসে 36%, ওমান থেকে 19%, আর সবচেয়ে বড় অংশ প্রায় 45% কেনা হয় আন্তর্জাতিক স্পট বাজার থেকে। এর মানে এলএনজিতে বাংলাদেশে ভরসা কাতার, ওমান আর স্পট বাজার। এলপিজির ক্ষেত্রে প্রায় 85%ই আসে মধ্যপ্রাচ্য থেকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অপরিশোধিত তেল। এই তেলের ক্ষেত্রে বাংলাদেশ পুরোপুরি অর্থাৎ 100%ই মধ্যপ্রাচ্য নির্ভর। সব মিলিয়ে সহজ কথায় বাংলাদেশের জ্বালানি আমদানি কয়েকটি নির্দিষ্ট দেশ ও অঞ্চলের উপর খুব বেশি নির্ভরশীল। আর তাই ওই সব জায়গায় যুদ্ধ, উত্তেজনা বা সরবরাহে সমস্যা হলে তার চাপ পড়ে বাংলাদেশের উপরে। তাহলে হরমুজ কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ? বাংলাদেশের জ্বালানি আমদানি কয়েকটি নির্দিষ্ট দেশ ও অঞ্চলের উপর খুব বেশি নির্ভরশীল। তাই ওই সব জায়গায় যুদ্ধ, উত্তেজনা বা সরবরাহের সমস্যা হলে তার চাপ বাংলাদেশেও পড়ে। বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ। কারণ আগেই বলেছি আমাদের জ্বালানি আমদানি নির্ভর, আর সেই জ্বালানির বড় অংশই কোনো না কোনোভাবে উপসাগরীয় অঞ্চলের সঙ্গে জড়িত। বিশেষ করে 4টি কারণে হরমুজ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1. হরমুজে উত্তেজনা বাড়লে তেল ও গ্যাসের আন্তর্জাতিক দাম বাড়ে, বাংলাদেশকে তখন বেশি দামে কিনতে হয়। 2. বাংলাদেশের গ্যাস ব্যবস্থায় এলএনজির ভূমিকা এখন খুবই গুরুত্বপূর্ণ। কাতার বা ওমান থেকে সরবরাহ ব্যাহত হলে গ্যাসের উপর চাপ বাড়বে। 3. গ্যাসের ঘাটতি হলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হতে পারে, এতে শিল্পে জ্বালানি খরচও বাড়বে। 4. জ্বালানির দাম বাড়লে বৈদেশিক মুদ্রার উপর চাপ পড়ে, এতে সামগ্রিক অর্থনীতিতেও প্রভাব পড়ে। অর্থাৎ হরমুজের সমস্যা মানে শুধু মধ্যপ্রাচ্যের সমস্যা নয়, এটি বাংলাদেশের বিদ্যুৎ, গ্যাস, আমদানি বিল এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গেও জড়িত। তাহলে সমাধান কি? বাংলাদেশের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো জ্বালানির উৎস যত বেশি বৈচিত্র্যময় করা যায় ততই ভালো। অর্থাৎ একক উৎসের উপরে নির্ভরতা কমাতে হবে। দীর্ঘমেয়াদী চুক্তি ও বিকল্প সরবরাহকারীর মধ্যে ভারসাম্য রাখতে হবে। স্পট বাজারের ঝুঁকি বুঝে পরিকল্পনা করতে হবে। নবায়নযোগ্য জ্বালানির দিকে আরও জোর দিতে হবে। আর জ্বালানি নিরাপত্তাকে শুধু বাণিজ্যিক বিষয় নয়, কৌশলগত বিষয় হিসেবেও দেখতে হবে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যি আগের সংকটগুলো থেকে শিক্ষা নিয়েছি? আমাদের নিশ্চয়ই মনে আছে 2000-এর দশকের শুরুর বছরগুলিতে কিভাবে সিদ্ধান্তহীনতা, অদক্ষতা আর অনিয়মের কারণে বিদ্যুৎ খাত পিছিয়ে পড়েছিল। বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে, আর তার ফল ভোগ করেছে সাধারণ মানুষ তীব্র লোডশেডিংয়ের মাধ্যমে। পরে দ্রুত সমাধানের নামে কুইক রেন্টাল ভিত্তিক ব্যবস্থা নেওয়া হয়। এতে তাৎক্ষণিক স্বস্তি এলেও দীর্ঘমেয়াদে এর খরচ ছিল অনেক। ক্যাপাসিটি চার্জের চাপ বেড়েছে, আর বিদ্যুৎ খাতে টেকসই সংস্কারের বদলে অস্থায়ী সমাধানই বড় হয়ে উঠেছে। ইউক্রেন যুদ্ধের পরেও আমরা একই প্রবণতা দেখেছি। সংকটকে সুযোগ বানিয়ে জ্বালানি নীতির ভিত্তি মজুত করার বদলে আমদানি নির্ভরতার পথে আরও বড় হয়েছে। এলএনজির উপর নির্ভরতা বেড়েছে, কিন্তু নবায়নযোগ্য জ্বালানির দিকে সেই অনুপাতে জোর বাড়েনি। অর্থাৎ অতীতে প্রায় প্রতিটি বড় জ্বালানি সংকটে আমরা টেকসই সমাধানের চেয়ে তাৎক্ষণিক সমাধানকেই বেশি গুরুত্ব দিয়েছি। আর কিছু প্রভাবশালী মানুষ এই সুবিধা নিয়েছে। সেই কারণেই আজও আমরা বাইরের ধাক্কায় এতটা নড়বড়ে। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, এবারও কি আমরা একই পথে হাঁটব, নাকি এই সংকট থেকে সত্যি শিক্ষা নেব? হরমুজের টানাপোড়েন আমাদের আবারও মনে করিয়ে দিচ্ছে, জ্বালানি শুধু আমদানি রপ্তানির বিষয় নয়, এটি অর্থনীতি, নিরাপত্তা, নীতি ও রাষ্ট্রের সক্ষমতার প্রশ্ন। সবশেষে বলে রাখা ভালো, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে, ফলে হরমুজ প্রণালী নিয়ে পরিস্থিতিও খুব দ্রুত বদলাচ্ছে। কেননা হরমুজ প্রণালী খুলে দেওয়াই এখন যুদ্ধবিরতির অন্যতম লক্ষ্য।
আমরা এই আলোচনা যখন রেকর্ড করছি তখনও পরিস্থিতি আগের মতোই আছে। তবে যুদ্ধবিরতি হোক বা না হোক, একটি জিনিস বদলাবে না, আর সেটি হলো হরমুজ শুধু একটি জলপথ নয়, বিশ্ব জ্বালানি বাজারের স্নায়ুকেন্দ্র। প্রাইম ব্যাংক অর্থনীতি অনর্থনীতি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে।